স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশে এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, স্থপতি মোবাশ্বের হোসেন এবং কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত গতকাল যে বিষয়গুলো সারাদিন আলোচনায় ছিল, শিরোনাম হয়েছে বিভিন্ন টেলিভিশনের পত্রপত্রিকায়, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এক নজরে আমি একটু ঘটনাগুলো ছোট করে দেখে আসতে চাইব। কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে 2 সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। দুদক যে মামলাটা করেছে তার মধ্যে হিসাবে ভুল আছে। ইনকাম ট্যাক্স তার এটা গ্রহণ করেছে, প্রায় 100 কোটি টাকা উনি ইনকাম ট্যাক্স দিয়েছেন। গত পরপর 3 বছর কক্সবাজার জেলার সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে উনি সরকার থেকে এনবিআর থেকে আপনার সম্ভাবনা প্রাইজ পেয়ে ঢাকা সিএম কোর্ট হাজির হয়েছে, তো ওখানে তাকে জামিন দেয় নাই। আজকে আমরা জামিন চেয়েছি, মহামান্য আদালত তাকে 6 মাসের জামিন দিয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে উনি এসইসি চেয়ারম্যান সম্পর্কে কিছু কমেন্ট করেছেন, যা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে এবং ডেইলি স্টারের সেই রিপোর্টটা আমরা আদালতের কাছে দেখিয়েছি এবং আদালত আমাদের 2 পক্ষ শুনে ওনাকে জামিন দিয়েছে 6 মাসের জন্য। এবং এসইসির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকের আদেশের এগেইনস্টে, জামিনের এগেইনস্টে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা আপিল করব। সংযুক্ত আরব আমিরাতের সাথে সাজাপ্রাপ্ত বন্দি বিনিময় ও নিরাপত্তা সহযোগিতা সহ 3টি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। সোমবার দুবাইয়ে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর চুক্তি 3টি স্বাক্ষর হয়। সরকারে না থাকলে আওয়ামী লীগের পরিণতি হবে ভয়াবহ, এজন্যই দলটি ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি। বিএনপির গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বেগম জিয়া। যে অত্যাচার, নির্যাতন, খুন, গুম করেছে তারা নিজেরাও জানে এবং তারা নিজেরা জানে যে ক্ষমতা থেকে তারা বিদায় নিলে তাদের কি পরিণতি হতে পারে। আমাদের কারো গায়ে হাত দিতে হবে না, জনগণই তাদেরকে গণধুলাই দেবে, জনগণ তাদেরকে গণধুলাই দেবে, আমাদের কিছু করতে হবে। কাজে আজকে তারা নিজেদের অবস্থা সেটা বোঝে, সেজন্যই তারা ক্ষমতা আঁকড়ে বসে থাকতে চায়, যাতে তাদের গায়ে কোনো ছোঁয়া না লাগে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ বিএনপির 46 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ 31শে ডিসেম্বর ঠিক করা হয়েছে। মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক অভিযোগ গঠনের এই তারিখ দেন। শ্বাসরুদ্ধকর ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়ে প্রায় 1.5 বছর পর টেস্ট জিতল টাইগাররা। জিম্বাবুয়ের দেয়া 101 রানের টার্গেট টপকাতে ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের। আউট হয়েছেন 7 ব্যাটসম্যান। শেষ পর্যন্ত মুশফিক ও তাইজুলের ব্যাটে জয় পায় বাংলাদেশ। 86তম টেস্টে এটা বাংলাদেশের 5ম জয়। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্যামলদা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত কিছুদিন ধরে রাজনীতি অঙ্গনে অনেক কিছু ঘটছিল, দুর্নীতি মামলা, হরতাল, তারপর বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, যুব দলের নেতাকর্মীদের গ্রেফতার, এত কিছুর ভিড়ে গতকাল একটা স্বস্তির খবর পেয়েছি আমরা যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে অনেকদিন পর জয় পেয়েছে। আপনার কাছে আমি খুব সাধারণ একটা প্রশ্ন করব যে এই জয়টা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এবং পুরো বাংলাদেশের সবার জন্য কতটা অর্থ বহন করে? অর্থ তো বিশাল, এই কারণে যে দীর্ঘদিন পর বাংলাদেশ একটা টেস্ট ম্যাচ জিতলো। আসলে আমাদের তো জয়ের ধারায় খুব বেশি দিন আমরা থাকি না, এমনকি এই জয়টা নিয়েও এত ঘাম ঝরানো জয়, এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে 101 রানের টার্গেট। বেশ ভালো খেলছিল বাংলাদেশ কালকে, যখন আমরা এত বোলিং একটা পারফরমেন্স দেখলাম। কিন্তু আজকে যে এই যে এত কষ্ট করতে হলো 101 রানের জন্য, এটা খুবই একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছিল। আমি কিছুক্ষণ খেলা দেখেছি আজকে ব্যস্ততার মাঝেও, সেখানে প্রথমে যখন একের পর এক 0 রানে আউট হয়ে যাচ্ছে, মানে এত কষ্ট লাগছিল যে আমাদের কবে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স হবে, এটি নিয়ে
এক ধরনের আশাহত মতো অবস্থা। যাই হোক শেষ পর্যন্ত জিতেছে বিজয়টি বাংলাদেশ। এসছে 3 দিনের মধ্যে, বাংলাদেশের কষ্ট করে টেস্ট হলেও জিতেছে, জয়টা এসেছে। কষ্ট করে হলো এসছে, অবশ্যই অভিনন্দন জানাই। তবে আমাদের একটা ধারাবাহিক জয়ের একটা ধারাবাহিকতা দরকার। আমার হয় যে শুধু একটি ম্যাচ নিয়ে এখন আর খুশি থাকার মতো বাংলাদেশ দল না, বাংলাদেশের আসলে সেই সামর্থ্যটি আছে, কিন্তু কোথায় জানি আমাদের একটা গলত, কোথায় গিয়ে আমরা হারিয়ে ফেলি সবকিছু। এটা এখানে দুজন ক্রিকেট বোদ্ধা আছেন, এরা মুবাশশির ভাই বোর্ডের সঙ্গে দীর্ঘদিন জড়িত, মামুন খুব দেশের নাম করা স্পোর্টস ছিলেন, রিপোর্টার ছিলেন, তারা অনেক ভালো বলতে পারবেন। আমরা সাধারণ দর্শকরা এটুকু বুঝি যে বাংলাদেশের যে সামর্থ্য সেই অনুযায়ী যদি তারা পারফর্ম করতে পারে, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে, বাংলাদেশ আরো ভালো করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। জি মুবাশশির ভাই, বাংলাদেশের যে সামর্থ্য সেই অনুযায়ী বাংলাদেশ কেন খেলতে পারছে না বা পারে না বেশিরভাগ সময়, আপনার কি মনে আমি হয়? এটাকে সরাসরি ব্যাখ্যা করি যে একটা বাড়িতে বাবা মা যদি সুস্থ পরিবেশ না রাখে, একেবারে ট্যালেন্টেড ছেলের পক্ষেও ভালো রেজাল্ট করা সম্ভব না। আমি ক্রিকেট বোর্ডকে ওইভাবেই দেখি। যেমন এই ক্রিকেট বোর্ড এখন কি অবস্থা আছে, সরকারিভাবে বলে দেওয়া হয়েছে, কোর্ট সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে তোমাদের ইলেকশন অবৈধ কনস্টিটিউশনের আন্ডারে হয়েছে জরুরি প্রয়োজনে, তোমাদের বৈধতা নির্ভর করতেছে পরবর্তীতে রায়ের উপর। অর্থাৎ এই ক্রিকেট বোর্ডে যারা আছেন, স্টার্টিং ফ্রম প্রেসিডেন্ট টু এভরিওয়ান, ডাজন্ট নো যে ওনারা আগামীকালকে পর্যন্ত থাকতে পারবেন কিনা। একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার ছাপ কিন্তু প্রতিক্ষণ প্রতি মুহূর্তে প্লেয়ারদের দৈনন্দিন কাজের উপরে আসে। আমার কাছে অদ্ভুত রকম কষ্ট লাগে যখন সাকিবের মতন একজন ট্যালেন্টেড প্লেয়ার আছে, ঠিক তার পাশেই আরেকজন প্লেয়ারকে আমরা যখন দেখতে পাই যে অলমোস্ট আমি বলতেছিলাম যে তার উচিত ছিল কাঁধে করে ব্যাট নিয়ে রান আউট হওয়া। যখন আমরা সারা পৃথিবীতে দেখতে পাই 10 ফিট দূর থেকে ঝাঁপিয়ে পড়ে ব্যাট দিয়ে লাইন টাচ করার জন্য, সেখানে সে পার হচ্ছে কিন্তু ব্যাট তার উপরে তোলা। এগুলি তো লার্নিং প্রসেসের মধ্যে, বেসিক লার্নিং এর মধ্যে থাকার কথা। এই ছোট ছোট ভুলগুলো খুবই কষ্ট দেয়, প্রচন্ড রকম কষ্ট দেয়। মানে এটার জন্য ক্রিকেট বোদ্ধা পর্যন্ত হওয়ার প্রয়োজন হয় না। এই ভুলগুলি, এখন একজন ব্যাটসম্যান যদি উল্টা দিকে দৌড়ান শুরু করে, সেটা যেরকম অবাস্তব, আমার কাছে এই জিনিসটা আমার কাছে অবাস্তব মনে হয়েছে। আমি রাগ করে সেদিন বলতেছিলাম যে এখন ট্রেনিং দেওয়া উচিত ক্রিকেট ব্যাট কাঁধে নিয়ে দৌড়ানোর জন্য। এই জিনিসগুলি থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে ক্রিকেট বোর্ডকে আগে সুস্থ করতে হবে, এটা একটি পার্ট। আরেকটি পার্ট হচ্ছে এই ক্রিকেটটাকে আমরা কিন্তু নিয়মিত খেলার মধ্যে আর পাই নাই। বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ইতিপূর্বে খেলাধুলা ছিল, এই জায়গাগুলিতে আমরা কিছুতেই পৌঁছাতে পারছি না। এটার সাথে রাজনৈতিক অস্থিরতা একটা কারণ আছেই। এগুলির বাইরেও আমার মনে হয় এই খেলাটাকে খেলার জন্য যে প্লেয়ার দরকার, সেই প্লেয়ারগুলি কিন্তু 80% তৈরি হচ্ছে নিজেরা। আমরা ক্রিকেট বোর্ড এবং ঢাকার ক্লাবগুলি, আমি যেটা বলি, তোমাদের এখানে আসার সময় আমাদেরকে যে একটু পাফ দিয়েছো, আমরা এই প্লেয়ারগুলিকে, বাইরে থেকে যে প্লেয়ারগুলি আসে আমরা তাদেরকে পাফ দেই, অর্থাৎ তৈরি করি না। আমাদের তৈরি করার অবস্থান কিন্তু এখনো হয় নাই। কোনো ক্লাব সারা বছর প্লেয়ার তৈরি করে না। জি মামুন ভাই, আপনার কাছে আমি খুব পজিটিভ একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে গতকালকের টেস্ট জয়টা বাংলাদেশের জন্য কোন কোন দিক দিয়ে স্মরণীয় হয়ে থাকবে? প্রথম স্মরণীয় হচ্ছে যে আমরা দেশে কিন্তু অনেক বছর পর টেস্ট জিতলাম, এবং এটাও ইন্টারেস্টিং যে আমরা হচ্ছে সাধারণত ক্রিকেটে কি হয় যে একটা দল তার অর্ধেক খেলা দেশে খেলে, অর্ধেক বিদেশে খেলে, মোস্টলি মানে একটু এদিক সেদিক হয়, এবং দেখবেন যে সাকসেস রেট দেশে অনেক বেশি থাকে, বিশেষ করে সাবকন্টিনেন্টের ক্ষেত্রে তো অনেক বেশি। আমরা যদি ইন্ডিয়াকে দেখি, দেখবেন যে দেশে একটা সময় ছিল যে দেশে তারা সব টেস্ট জিততো, বিদেশে সব হারতো, এবং এখনো সিচুয়েশন খুব বদলায়, কারণ দেশে হচ্ছে হোম কন্ডিশন, নিজেদের মতো উইকেট তৈরি হয়, দর্শক সমর্থন থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয়। কিন্তু বাংলাদেশ কিন্তু টেস্ট 3টা জিতেছে বিদেশে, আজকে কিন্তু বাংলাদেশ জিতলো, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয়, মানে টেস্ট হচ্ছে দ্বিতীয় জয়, 2005 সালে প্রথম, এবং এই জিম্বাবুয়ের সঙ্গে জিতেছিলাম। এবং আরো মজা হচ্ছে ওই জিম্বাবুয়েটা কিন্তু এখনকার এই জিম্বাবুয়ের চেয়ে অনেক শক্তিশালী ছিল। জিম্বাবুয়ে কিন্তু তখন একটা পাওয়ার ছিল, এখন কিন্তু জিম্বাবুয়ে নাই, মাঝখানে 5 বছর টেস্ট খেলে নাই, এবং তারা এক ধরনের রুইন্ড অবস্থা। এবং তাদের দেশে আপনি জানেন যে ওইসব দেশে ক্রিকেটের পপুলারিটি নাই একদম, মানে ক্রিকেট খুবই স্ট্রাগল করে। আমাদের দেশের হকি, বাস্কেটবলের যেরকম অবস্থা, ওদের ক্রিকেটের এরকম অবস্থা, ওদের সাদা কালো দ্বন্দ্ব আছে, হুতু তুচ্ছির ব্যাপার আছে, অনেক ঝামেলা। তো আমার কাছে যেটা মনে হয়, আমি যেহেতু পজিটিভ জায়গাগুলো বলতে বলেছি, প্রথম পজিটিভ জায়গা হচ্ছে এই বছরটাতে, পার্টিকুলারলি এই ইয়ারটাতে আমাদের একটা বড় প্রবলেম হচ্ছিল যে উই আর নট হ্যাভিং এনাফ লাক, মানে আমরা খুবই ক্লোজ কিছু ম্যাচ হারছিলাম। যেমন আমরা যদি এই T20 সময় থেকে শুরু করি, যে আমরা একটা নবলে, হ্যাঁ একটা নবলে কিন্তু আমরা জেতা ম্যাচটা আমরা আম্পায়ারিং একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশনে হারলাম। এশিয়া কাপে দেখেন আমরা 300 করেও জিততে পারলাম না, অনেকগুলো ক্লোজ ম্যাচ ছিল।
তো এই জায়গা থেকে, এই ব্যারিয়ার থেকে বেরোনোর জন্য আসলে একটা জয় দরকার ছিল। সো আমি মনে করি যে এই জায়গা থেকে যে মেন্টাল ব্লক দূর করা, সেটা দিক দিয়ে এটা বাধাটা খুব কিছুটা ভালো। দূর করবে। এই নাম্বার মামুন ভাই, আপনার বাকি এগুলো শুনছি, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনে, ফিরছি 40 সেকেন্ড পর। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মামুন ভাই, আপনি কোন বিষয়গুলো আসলে আচ্ছা, এটা- স্মরণীয় হয়ে হ্যাঁ, থাকবে সেটা একটু এইটা জানতে মনে করি যে চাচ্ছি। এই যে জয়ের ধারায় আমরা আসলাম, ফলে আমাদের যে একটা গেরো ছিল, একটা বিশ্বাস, যখন একটা ক্রিকেট দল হারতে থাকে না, এটা তো অনেকটা মাইন্ড গেম। তখন না সাইকোলজিক্যালি যখন ম্যাচ ক্লোজ হয়, 50-50 হয়, তখনই তাদের মাথায় ওই জিনিসগুলো আসতে থাকে যে গত ম্যাচটা আমরা এভাবে হেরেছিলাম, এরকম ঘটনা ঘটে। এবং বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে যেহেতু আমরা মেন্টালি এনাফ স্ট্রং না, এবং আমাদের এই খেলোয়াড়রা কিন্তু বয়সে অনেক তরুণ, তারা ন্যাশনাল প্লেয়ার পড়ে কিন্তু বয়সে তরুণ। এবং দেখতে হবে কি আমাদের দেশের যেই তরুণ, ধরেন আমাদের ফ্যামিলিতে কি 19, 20, 21 বছরের ছেলেরা কারা, আমাদের ভাই ভাতে যারা, তারা নিজেদের জীবনে ডিসিশন মেক করতে পারে না, ফলে তাদের উপর প্রেশারটা অনেক বেশি পড়ে। ওয়াইরাস আপনি দেখবেন যে অন্যান্য দেশে এভারেজ এজ কিন্তু 25-26, এবং ওইসব দেশে 25-26 কিন্তু তাদের আর্থসামাজিক প্রেক্ষিতে তারা কিন্তু আরো অনেক স্ট্রং, কারণ 18 বছর 16 বছর 17 বছর থেকে থেকে তার নিজেরা independent ডিল করে, এবং এইসবের প্রভাব কিন্তু আপনি দেখবেন। তো সেই হিসাবে এই জন্য বাংলাদেশের এই ব্লকটা থেকে মুক্ত হওয়ার জন্য এই জয়টা সিগনিফিকেন্ট ছিল। দ্বিতীয় আরেকটা সিগনিফিকেন্ট বিষয় আমি মনে করি, সেটা হচ্ছে ম্যাচ ক্লোজ হলেই কিন্তু আমরা হেরে যাচ্ছিলাম। মানে সাধারণত বাংলাদেশ সবসময় জিততে দেখবেন জিততে হেরে যখনই যাওয়া 50-50, যখনই রান বলে হিসাব আসবে, তখনই আপনি দেখবেন যে এজটা বাংলাদেশের দিকে, অপোনেন্টের দিকে চলে যায়। আজকে কিন্তু ওইরকম একটা জায়গা থেকে আমরা জিতেছি, ম্যাচটা কঠিন করে জিতেছি, কিন্তু আমি বলছি কঠিন হওয়ার পরে তো জিতেছি। আমরা তো হেরে যেতেই পারতাম, সুন্দর রানের 3 উইকেট আড়ার পর কিন্তু মানে হতে অলমোস্ট ইভেন আমাদের লাকটাও কিছুটা ফেভার করেছে। ফলে আমি মনে করি এইদিকে এটা একটা বিষয়। তৃতীয় বিষয়টা হচ্ছে তাইজুল, আমাদের যে আজকে যে ঘটনাটা ঘটলো, এটা তো টেস্ট হিস্ট্রিতেই ইউনিক, যে মানে তৃতীয় টেস্টে 60 উইকেট পেল, বাংলাদেশের হিস্ট্রির বেস্ট বোলিং, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর বাহাতি স্পিনার হিসাবে প্রায় 112 বছর পর, মানে রবার্ট ব্রিক্সের পর এত ভালো পারফরমেন্স দেখানো, সেটা একটা বিষয় আছে। তো সবকিছু মিলিয়ে এগুলো হলো স্মরণীয় এটা দিক। খুবই স্মরণীয় হ্যাঁ, একটা মামুন ভাই, আপনার বিষয়, কাছে ফিরছি কিন্তু আবার। এটার মধ্যে কিছু ঝুঁকির জায়গা আছে, সেগুলো নিশ্চয়ই ইন কোর্স অফ হ্যাঁ, আমরা আলোচনা করবো। মুবাশির ভাই, আমি একটু সাকিবের ফেরাটা প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। সাকিব একটা নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছে এই প্রথম এই টেস্টে, সেটা আসলে এই টেস্ট জয়ে কোনো ভূমিকা রেখেছে কিনা? না, অবশ্যই সাকিবের ফেরার, সাকিবের টিমে থাকাই কিন্তু টিমের উপরে একটা আলাদা এফেক্ট করে। সাকিব, আমি মনে করি সে তার ফিরে আসাটাকে স্মরণীয় করেছে এবারকার খেলায়। আমি মনে করি যে সাকিবের যে প্রবলেমগুলি ছিল, সেই প্রবলেমগুলি ভবিষ্যতে আর যদি না হয়, আমি মনে করি বাংলাদেশের জন্য হি ইজ এ বিগ অ্যাসেট। দলের অন্য খেলোয়াড়দেরকে এটা মানসিকভাবে শক্তি দিয়েছে কিনা? অবশ্যই সাকিবের উপস্থিতি কিন্তু টিমকে ট্রিমেন্ডাস একটা স্ট্রেংথ দেয়, এবং সেই জিনিসটা আমরা মনে করি এই যে বাংলাদেশের পারফরমেন্সের যে বেটার পার্টটা, এটা সাকিব এবং মুশফিক ইজ ওয়ান অফ দ্য পারসন, যে ধৈর্য ধরে, মুশফিকের ভিতরে একটা বড় জিনিস দেখা গেছে, প্রচন্ড রকম সে ধৈর্য নিয়ে খেলতে পারে। আমি অন্তত ওই রকম ফিল করি, মামুন আরো ভালোভাবে বলতে পারে। তবে সাকিবের উপস্থিতি আমাদের টিমকে, এবং শুধু টিমকে না, দর্শকদেরকেও কিন্তু আলাদাভাবে ইন্সপিরেশন যোগায়, এবং সেটা দরকার কিন্তু ক্রিকেটে। আপনিও তাই না, মনে করেন? সাকিব